আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অপারেশন ডেভিল হান্টের সারা দেশে আরো শতাধিক ব্যক্তি গ্রেফতার। চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রী কারাগারে। রোজা উপলক্ষে সারা দেশে ট্রাক সেলে ৯,০০০ মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি। সুফল পাবে স্বল্প আয়ের ১২ লাখ পরিবার, খুলনায় বাণিজ্য উপদেষ্টা। মেহেরপুরে এখনো বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। ১৫ লাখ বইয়ের বিপরীতে পাওয়া গেছে মাত্র ৪.৫ লাখ। শিক্ষা কার্যক্রম ব্যাহত। এবং ঝিনাইদহের স্বাস্থ্যবিধি না মেনেই ফসলে কীটনাশক প্রয়োগ করছেন কৃষকরা। আক্রান্ত হচ্ছেন ক্যান্সার, শ্বাসকষ্ট, অ্যাজমা সহ নানা রোগে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টের অভিযানে সারা দেশে আরও শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৯ জনকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ির পানছড়ি ও গুইমারায় পুলিশের অভিযানে ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক রয়েছেন। এ নিয়ে গত ৩ দিনে খাগড়াছড়িতে ১৯ জনকে আটক করা হয়েছে। সুনামগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে গেলে ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় আমেরিকার তৈরি একটি পিস্তল, দেশীয় তৈরি ওয়ান শুটার গান একটি, বোমা সদৃশ ককটেল ১২টি, গুলি ৯টি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জামালপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি এলাকায় থানা হতে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আরও জানায়, গত ৫ আগস্ট থানায় হামলা ও লুটপাটের সময় অস্ত্রটি খোয়া গিয়েছিল। চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জ্যোৎস্না খানমকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে পুলিশ শাহজাদপুর চৌকি আদালতে স্ত্রী সহ চয়ন ইসলামকে হাজির করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী। শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন জানান, চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় চয়ন ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত রোববার রাতে গাজীপুরের শ্রীপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। চয়ন ইসলামের বিরুদ্ধে শাহজাদপুর থানায় ২টি চাঁদাবাজির মামলা রয়েছে। এদিকে হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে ছাত্র জনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে কঠোর গোপনীয়তার মাধ্যমে পুলিশ তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আলিমের আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতরাতে রাজধানীর উত্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর রাতে তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মজিদ খানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ৯ জন ছাত্র জনতা হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। রমজান উপলক্ষে সারা দেশে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। স্বল্প আয়ের ১২ লাখ পরিবার সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পারবে। টিসিবির ফ্যামিলি কার্ড ছাড়াই ট্রাকে এসব পণ্য সরবরাহ করা হবে। খুলনার শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উপদেষ্টা এসব তথ্য জানান। প্রতিটি পরিবার সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে মসুর ডাল ও ছোলা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিনের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৫৬ টাকা দামে বিক্রি করবে টিসিবি। ১২ লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে এবং আমরা আশা করি এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, স্থিতিশীলতা থেকে নিম্নগামী, এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরো সহনশীল হবে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও বিএসএফ এর মধ্যে আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার
সোনা মসজিদ বিওপিওতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির রংপুর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার। এ সময় বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফ এর মালদা সেক্টর কমান্ডার সহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। মেহেরপুরে বই সংকট নিয়েই চলছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষা কার্যক্রম। বছরের শুরুতে নতুন বই দেওয়ার কথা থাকলেও এখনো পৌঁছায়নি কয়েকটি শ্রেণীর বই। প্রায় 15 লাখ বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে মাত্র 4.25 লাখ। পরিবর্তিত সিলেবাসে নতুন পাঠ্যপুস্তক ছাড়া পাঠদান কার্যক্রমে বেগ পেতে হচ্ছে শিক্ষকদের। এমন পরিস্থিতিতে পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছেন শিক্ষার্থীরা। মেহেরপুর থেকে উম্মে রোজিনার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর সদরের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এভাবে ফটোকপি দিয়ে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি চালু রেখেছে স্কুল কর্তৃপক্ষ। বছরের প্রথম মাসটি পেরিয়ে গেলেও নবম দশম শ্রেণীর বিষয়ভিত্তিক বইগুলো পাননি শিক্ষার্থীরা। সপ্তম অষ্টম শ্রেণীতে বই দেয়া হয়েছে 2টি বা 3টি, আর দুর্ভাগা পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তো বই পাননি একটিও। খেলাধুলা, ছবি আঁকা আর সহশিক্ষা কার্যক্রম দিয়েই শেষ করছেন মূল্যবান একাডেমিক সময়। অন্যান্য স্কুলগুলোর অবস্থাও অনেকটা একই রকম। ক্লাস 6 এর মোটেও কোনো বই পাইনি, ক্লাস 7 এর বাংলা ইংরেজি গণিত, ক্লাস 8 এর 2টা পেয়েছি। যে বইগুলো আমরা এখনো পাইনি নতুন যেগুলো, ওগুলারই পুরাতন যে বই মানে আগের সালের বই ওরা কিন্তু সংগ্রহ করেছে। আমরা বলে দিয়েছিলাম স্যাররা 3টা করে ক্লাস বই না থাকলেও আমরা বলেছি যার যার বেসিক সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে তারা সাবজেক্ট সম্পর্কে ধারণা দিবে। এদিকে বই না থাকায় লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক শিক্ষার্থী। বই পেতে দেরি হয়, শঙ্কা রয়েছে সময় মতো সিলেবাস শেষ না করতে পারার। 3টা বই দিয়েছে, আমরা পড়াশোনা ভালো করতে পারছি না। আসলে এখন যদি আমাদের বই না দেয় তাহলে আমরা পড়ালেখা আরো পিছিয়ে যাব। বইয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গুরুত্ব দিয়ে জানানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা অফিসাররা। বই চলে আসছে, তারপর 2-1টা বই যদি না পাওয়া যায় সেটি এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শিক্ষক পাঠ পরিকল্পনা অনুযায়ী কতটুকু পড়াবেন যে বইগুলো পেয়ে থেকে আমরা প্রতিদিন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রেগুলার আমরা আপডেট জানাই, তারা আবার ঢাকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, এভাবে প্রতিদিন আমরা আপডেট তথ্য দিয়ে থাকি। শিক্ষার্থীদের কাছে নতুন বছর মানেই নতুন বই। আনকোরা এই বইগুলো পড়তে তাদের আগ্রহ থাকে তুঙ্গে। তবে জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় 14,85,000 বইয়ের চাহিদা থাকলেও পাওয়া গেছে মাত্র 4,25,000-এর মতো। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝিনাইদহে ক্ষেতে পোকামাকড় দমনে কীটনাশকের প্রয়োগ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্যবিধি না মেনে ফসলে কীটনাশক প্রয়োগ করছে কৃষকরা। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কৃষকদের অভিযোগ, কীটনাশক ব্যবহারে কৃষি অধিদপ্তরের সহযোগিতা পান না তারা। এদিকে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কৃষকদের সচেতন করতে নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ফসলের উর্বরতা বৃদ্ধি ও পোকামাকড় দমনে পেঁয়াজ খেতে কীটনাশক স্প্রে করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রামের কৃষক জাকিরুল ইসলাম। ফসল সুরক্ষায় এত সব আয়োজন থাকলেও নিজের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ব্যবস্থাই নেননি তিনি। আমরা তো সচেতন না, এই কারণে আমাদের এই সব ব্যবহার করা হয় না। শুধু জাকিরুল ইসলামই নয়, ঝিনাইদহ জেলা জুড়ে দেখা মিলবে একই চিত্রের। কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্ক, হাতে গ্লাভস, চোখে চশমা ব্যবহারের নিয়ম থাকলেও তা মানছেন না কেউই। কীটনাশক প্রয়োগের সময় স্বাস্থ্য সুরক্ষা বিধি না মানায় কৃষকরা ক্যান্সার, শ্বাসকষ্ট, এজমা সহ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। খেতে ওষুধ দিতে আসে, মানে ওষুধ আমার ওই চোখে গেছে, চোখে দেওয়ার পরে আমি চোখ দিয়ে চোখটা লাল হয়ে গেছে, কিন্তু দেখতে ঝাপসা। মাস্ক ব্যবহার করতে হয় বা চশমা ব্যবহার করতে হয়, এগুলো আমরা জানি না। এই আমরা কৃষি অফিস থেকে আমরা আমাদের এগুলো বলিনি। এদিকে চাষিদের বিভিন্ন সময় স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। কিভাবে বালাইনাশক স্প্রে করতে হবে বা ব্যবহার করতে হবে কিন্তু আমরা তাদেরকে ডেমো করেও দেখাই। যথেচ্ছ ব্যবহার করা এবং এটার সময়
তারা যে সুরক্ষার ব্যাপারে যে উদাসীন থাকে, এই কারণেই এটা হয়ে থাকে। স্বাস্থ্য সুরক্ষা না মানায় কৃষকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তাই স্বাস্থ্যবিধি মানার পরামর্শ এই চিকিৎসকের। প্রায় হসপিটালে পাই যে ইনসেকটিসাইড কিংবা পয়জনিং যেটা হয় সেটা শ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে গিয়ে চোখে গিয়ে কিন্তু একটা পয়জনিং একটা ঘটনা ঘটাতে পারে। সাধারণভাবে ক্ষুধামন্দা তৈরি করতে পারে, অ্যাসিডিটি তৈরি করতে পারে, বমি বমি ভাব তৈরি হতে পারে এবং পরবর্তীতে কিন্তু যে কোনো ধরনের স্কিন ডিজিজ তৈরি হতে পারে। কৃষকদের কীটনাশকের ভয়াবহতা থেকে রক্ষায় কৃষি বিভাগকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গাজীপুর মহানগরের কোনাবাড়ি হক হাউজিং কুদ্দুসনগর এলাকায় বেশ কিছু বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে চন্দ্রাক তিতাস গ্যাস ট্রান্সমিশন। সকাল অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন কয়েকজনকে জরিমানা করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এবং চন্দ্রা তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে বর্ণাঢ্য পিঠা ও ফাল্গুন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ পিঠা ও ফাল্গুন উৎসবের আয়োজন করা হয়। এতে বাহারি পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন মেডিকেল কলেজগুলোর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বাহারি পিঠার পসরা সাজিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। স্টলগুলোতে ছিটারুটি, পান্তুয়া, চন্দ্রকুলি, জামাই, বিবিখানা, নকশি, চিতই, গাজর পিঠা সহ দই, ডাবের পুটিং, নারকেল নাড়ু, পাকোড়া, পুটিং, ফালুদা, রসমালাই সহ বিভিন্ন ধরনের খাবার স্থান পায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি ঐতিহ্যের অন্যতম অংশ পিঠা। উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্যকে রক্ষা করতে হবে। এখান থেকে অনুপ্রাণিত হয়ে অন্যান্য মেডিকেল কলেজগুলোও যদি এই ধরনের আয়োজন করে, তাহলে মেডিকেলের ছাত্রছাত্রী যারা আছে এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন, অন্যরা যারা আছেন, তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভা স্ফুরণ ঘটানোর একটা প্ল্যাটফর্ম এটা হবে। এবং আমি প্রত্যাশা করব যে প্রত্যেক বছর এটি আবার হবে এবং এর ফলে যে চাপের ভিতরে বলা হয় মেডিকেলের ছাত্রছাত্রীরা থাকে, সেই চাপ থেকে তারা কিছুটা মুক্তি পাবে। এরকম প্রোগ্রাম আমরা কন্টিনিউ অব্যাহত রেখেছি। যেই প্রোগ্রামটি আমাদের বর্তমান ডিজি অফিস থেকে কালচারাল উইক করার জন্য নির্দিষ্ট সময়ে আমাদের সময় বেঁধে দিয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা উত্তরোত্তর এই অনুষ্ঠানগুলো আরও সুন্দরভাবে করতে পারবো এবং মেধা বিকাশে তোমাদেরকে সাহায্য করতে পারবো, এই আশা ব্যক্ত রাখছি। পিঠা উৎসবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। নানা আয়োজনে পালিত হল খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের 20তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে খুলনা প্রেস ক্লাব ও এমইউজের পক্ষ থেকে প্রেস ক্লাব চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও এমইউজের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 2005 সালের 5 ফেব্রুয়ারি রাতে খুলনা প্রেস ক্লাব চত্বরে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় 11 ফেব্রুয়ারি তিনি মারা যান। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও অবৈধ মজুদ প্রতিরোধে যশোরের শার্শায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভূমি শওকত মেহেদী সেতু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা আজিজুর রহমান ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দিনাজপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও পৌর এলাকার 12টি ওয়ার্ডে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
দিনাজপুর শহরের পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপশহর ৯ নম্বর ওয়ার্ডের কুয়েতে মসজিদ মোড়ে জেলা ও পৌর বিএনপির আয়োজন করে। দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হাফিজুর রহমান সরকার, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী এ সময় উপস্থিত ছিলেন। সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হলো বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাখুম। বান্দরবানের জেলা প্রশাসক শামীমারা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনার কথা জানানো হয়েছে। সন্ত্রাসী তৎপরতা কমে আসায় ও সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করায় এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জনপ্রিয় ও রোমাঞ্চকর এ পর্যটন কেন্দ্রটি বান্দরবান শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার আলীখং ইউনিয়নে অবস্থিত। বর্তমানে পর্যটকদের জন্য প্রতিদিন একটি করে টহল টিম ও প্রতি ক্যাম্প থেকে লং রেঞ্জ পেট্রোল নিয়োজিত থাকবে। একই সাথে প্রত্যেক পর্যটককে নিরাপত্তার জন্য গাইড নেওয়ার পাশাপাশি তথ্য জমা দিতে হবে। সেই সাথে প্রত্যেক পর্যটককে ১৫০ টাকা এন্ট্রি ফি জমা দিতে হবে। বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের পরামানিক বাড়িতে ৫ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ করেন পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি বখতিয়ার আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকেয়া হলের সাবেক ভিপি সেলিম আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।